নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। জলপাইগুড়ি শহরের বাজারগুলিতে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ফের প্রশাসনের নজরদারি। সদর মহকুমা শাসকের সঙ্গে ছিলেন কৃষি ও খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরাও। রাজ্য সরকারের দেওয়া 14টি শর্ত মেনে নিয়ে মোবাইল ফোন কেনার নির্দেশে ক্ষোভ আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের। জলপাইগুড়িতে শুরু হলো বাংলার ভোট রক্ষা শিবির। শুরু হলো নাগরিক সহায়তা কেন্দ্র এসআইআর। জলপাইগুড়িতে বাংলা ভোট রক্ষার শিবির শুরু হলো। জলপাইগুড়ি পুরসভার 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় চলবে এই ক্যাম্প। ফিতে কেটে শিবিরের উদ্বোধন করেন পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জি। ল্যাপটপ কম্পিউটার নিয়ে ক্যাম্পে তৃণমূল কর্মীরা। ভোটার লিস্টে নাম সহ বিভিন্ন সুযোগ সুবিধা মিলবে এই ক্যাম্প থেকে বলে তৃণমূল সূত্রে জানা যায়। আর এবার হচ্ছে এক্সক্লুশন, মানুষের নাম বাদ দেওয়ার একটা প্রক্রিয়া। যেভাবে বিহারে 65 লক্ষ মানুষের বাদ দেওয়া হলো। এতদিন মানুষ ঠিক করতেন তার নির্বাচিত সরকার, আর এখন বিজেপি ঠিক করে দিচ্ছে তার ভোটার কে। এটা ভয়াবহ। আর এতদিন মানুষের ভোটে যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহ, তারা যদি বৈধ হয় তাহলে এই ভোটাররা বৈধ ছিল। এখন এদেরকে নতুন করে প্রমাণ লাইনে দাঁড় করানো হচ্ছে। একবার ডিমনিটাইজেশনের সময় একবার আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করো, লাইনে দাঁড়াও। এখন আবার লাইনে দাঁড় করানো হচ্ছে যে প্রমাণ করো যে তুমি বৈধ ভোটার। এবং 2002-এর ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে তুমি বৈধ ভোটার, যদি না থাকে তাহলে তার বিরাট বিপর্যয়। এমন অনেকেই হতে পারে যে 2002-এর আগে নাম ছিল, কোনো কারণে 2002-এ নাম নেই, তাহলে সেক্ষেত্রে সে বিভাগে পড়ে যাবে। সংখ্যালঘু ভোটারদের নাম কাটার চেষ্টা, কিন্তু আসামে দেখা গেছে এনআরসি করে, এটা তো প্রাক এনআরসি, আসামে দেখা গেছে এনআরসি করে 19 লাখের মধ্যে 11 লাখ হিন্দু, 41,000 হিন্দু বাঙালি বিপদে পড়েছেন। তারা ডিভোটার হয়ে গেছিলেন, তারা নাগরিকত্ব হারিয়েছিলেন। আজকে তাই মানুষকে সচেতন করতে, মানুষের ভোটাধিকার রক্ষা করতে সারা শহরের 25টা ওয়ার্ডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোট সুরক্ষা শিবিরের আজকে উদ্বোধন হচ্ছে। আমি এই শুরু করলাম 8 নম্বর ওয়ার্ড থেকে, এরপরে যাবো 11, 10-এ, তারপরে 14 বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে আজকে এই শিবিরগুলোর উদ্বোধন করা হবে। এখানে প্রত্যেকটা মানুষকে ইনিউমারেশন ফর্ম ফিল আপ করতে সহায়তা করা হবে। 2002-এর ভোটার লিস্টের তালিকা তুলে দেওয়া হবে। 2025-এ যে জানুয়ারি বা মে মাসে যে অ্যাডিশন হয়েছে তার তালিকা তুলে দেওয়া হবে। সব তালিকা তো, তারপরে কী নথি লাগবে সেইভাবে তাদের সজাগ করা হবে। একজন বৈধ ভোটারের নাম কাটলো, রাজনৈতিক সংগ্রাম, তুমুল রাজনৈতিক সংগ্রাম হবে। এ নিয়ে কোনো আর দ্বিধা থাকবে না। নকশালবাড়ি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে চালু করা হলো এসআইআর এর সহায়তা কেন্দ্র। নকশালবাড়ি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর সহায়তা কেন্দ্র চালু করা হলো বাগডোগরা অঞ্চল কংগ্রেস কার্যালয়ে। আজ সাংবাদিক বৈঠকে ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ সরকার জানান, সকল ভোটাররা যাতে সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়া করতে পারে সেই কারণে এই ক্যাম্প। আগামী 1 মাস পর্যন্ত চলবে এই হেল্প ডেস্ক। নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। জলপাইগুড়ি শহরের বাজারে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি। টানা কয়েকদিনের বৃষ্টির পর শহরের বিভিন্ন বাজারে সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী কৃষি ও খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন। ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় প্রশাসনিক আধিকারিকদের সবজি ও অন্যান্য বিক্রেতাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। বিক্রেতাদের কাছ থেকে মূল্য বৃদ্ধি সম্পর্কিত তথ্য সংগ্রহের পাশাপাশি পণ্যের মান ও সরবরাহ পরিস্থিতিও খতিয়ে দেখা হয়। এসডিও জানান, শহরের বিভিন্ন বাজারে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে যাতে কেউ অতিরিক্ত মূল্য না নেয়। জনগণের স্বার্থে প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমরা নিয়ত প্রত্যেক দিন যেহেতু যাচ্ছি, কিছু তো তার ট্রান্সলেশন হচ্ছেই এবং লোকজনও সতর্ক অনেকটাই, ক্রেতারাও অনেক ক্ষেত্রে সেটা জানেন যে কি দাম প্রিভেল করছে। এবং যেহেতু সুফল বাংলার আউটলেটগুলো আজকেও দেখুন বিভিন্ন জায়গায়, আজকেও তো 3-4টে জায়গায় মনে হয় সুফল বাংলা আউটলেট করেছে, আপনারাও দেখেছেন। সুতরাং খুব সাকসেসফুলি যেহেতু ওরাও একটা প্রাইস মেনটেন করছে,
সুতরাং মনে হয় না পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তরে এত সক্রিয়তার পরে কোথাও খুব বেশি তারতম্য হবে। কিন্তু কেউ যদি অসাধু ভাব অবলম্বন করে কিছু দাম অনিয়ন্ত্রিতভাবে নেন, সেক্ষেত্রে তো নিশ্চয়ই। দীর্ঘ 3.5 বছর পর ফের শুরু হলো 100 দিনের কাজ। তাই জব কার্ডের সাথে আধার কার্ডের লিংকের কাজ শুরু হয়েছে। রাজ্যে শুরু হয়েছে জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংকের কাজ। সরকারি নির্দেশ অনুসারে এখন থেকে প্রত্যেক জব কার্ডধারীকে এই লিংক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে 100 দিনের কাজের জব কার্ড আধার কার্ডে লিংক না করলে জব কার্ড বাতিল হতে পারে। বর্তমানে এই প্রক্রিয়াটি ফেস অথেন্টিকেশনের মাধ্যমে করা হচ্ছে, যা জব কার্ড ভেরিফিকেশন বা EKYC নামেও পরিচিত। এর মূল উদ্দেশ্য হলো জব কার্ডে যেসব পরিবারের সদস্যদের নাম রয়েছে তারা বাস্তবে জীবিত এবং সক্রিয় কর্মরত কিনা তা যাচাই করা। পাশাপাশি মৃত ব্যক্তিদের নাম জব কার্ড থেকে বাদ দেওয়া ও তথ্য যাচাই করাই এই প্রকল্পের লক্ষ্য। জব কার্ড ও আধার কার্ড লিংকের জন্য প্রয়োজন হবে জব কার্ড ও পরিবারের প্রত্যেক সদস্যের আধার কার্ড। তবে এই লিংক অনলাইনে করা যাবে না। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বুথ অফিসে গিয়ে সরাসরি লিংক করতে হবে। বুথ অফিসে উপস্থিত সহায়ক কর্মীরা বা অপারেটররাই এই কাজটি করছেন। বিশেষভাবে জানানো হয়েছে, পরিবারের যেসব সদস্যদের নাম জব কার্ডে রয়েছে প্রত্যেককেই বুথ অফিসে উপস্থিত থাকতে হবে, কারণ সেখানেই ফেস অথেন্টিকেশন প্রক্রিয়ার মাধ্যমে যাচাই সম্পন্ন করা হবে। জব কার্ডের কি হচ্ছে? এতে কি সুবিধা হবে? মানে কি সুবিধা হবে? গভর্নমেন্ট তো কাজ দিলে কাজ হবে, কাজ হলে সুবিধা হবে, লোকের ভালো হবে, এটাই আর কি। এতদিন কি বন্ধ ছিল? বন্ধ ছিল। কত বছর পর খুললো? মিনিমাম 3-4 বছর পরে খুলতেছে আর কি, 3 বছরে ধরেন। এতে কাজও পাবে আশা করছেন? আশা তো করছি, এখন আশা দিয়ে যদি এখন আবার বন্ধ থাকে তাহলে আমরা কি করবো বলো? এখন সরকারের হাতে কাজ সব কিছু। কাজটা হলে ভালো। 100 দিনকার কাজ দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে গেছে এই সরকারে আমলে। এই কাজটা বন্ধ হওয়ার কারণ নাই, কাজটা হলে ভালো হয়। কতদিন পর খুললো? 3.5 বছর। 3.5 বছর। হবে। কি করতেছে আজকে? আজকে এই যে জব কার্ড এন্ট্রি করতে আসি। কেন? কাজের জন্য। কি কাজের জন্য? এই যে 100 দিনের কাজের জন্য। আগে কি করতেন? আগে করতি কাজ আমি। তারপরে? 100 দিনের। তারপরে তো কাজ বন্ধ, কাজ নাই। তারপরে আবার এখন চালু হচ্ছে কাজ। সুবিধা হবে? কাজ দিলে সুবিধা হবে আমাদের মধ্যে, এই যে গরিব মানুষের পক্ষে। সততার নজির গড়লেন জলপাইগুড়ির আরও এক টোটো চালক। ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকার পোস্টাল স্ট্যাম্প ফেরালেন জলপাইগুড়ির এক টোটো চালক। জলপাইগুড়ি শহর আবারও দেখল এক সাধারণ মানুষের অসাধারণ সততার নজির। মঙ্গলবার শহরের তিস্তা উদ্যান সংলগ্ন রাস্তায় ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকার পোস্টাল স্ট্যাম্প কুড়িয়ে পেয়ে তা কোনো প্রলোভনে না পড়ে সরাসরি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় জমা দিলেন এক টোটো চালক। তার নাম রাহুল রায়। জানা গিয়েছে, এদিন দুপুরে নিজের টোটো নিয়ে যাওয়ার পথে রাস্তার ধারে একটি ব্যাগ দেখতে পান রাহুল রায়। সন্দেহ হওয়ায় তিনি ব্যাগটি খুলে দেখেন, ভেতরে 100, 500 এবং 1000 টাকার আলাদা আলাদা পোস্টাল স্ট্যাম্পের গুচ্ছ, যার মোট মূল্য লক্ষাধিক টাকা। মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি, এই জিনিস আমার নয়, মালিকের কাছে ফেরত যেতেই হবে। এরপরই তিনি সেই ব্যাগটি নিয়ে উপস্থিত হন জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। সেখানে পুলিশের হাতে তুলে দেন। শহরের একাংশ টোটো চালকদের নিয়ে নানান অভিযোগ উঠলেও রাহুল রায় প্রমাণ করলেন, পেশা নয়, মনুষ্যত্বই আসল। তার এই সততা অনেকেরই মন ছুঁয়ে গেছে। নিজের প্রতিক্রিয়ায় রাহুল রায় জানান, আমার পেশা টোটো চালানো, ডাল ভাত খেয়েই আমি বেঁচে থাকতে চাই, লোভ করে ভুল পথে যেতে চাই না। অনেকেই টোটো চালকদের খারাপ চোখে দেখেন, কিন্তু সবাই একরকম নয়। প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, যেন সব টোটো চালককে এক নজরে বিচার করা না হয়। আমি একজন টোটো চালক। আমি মোটামুটি ঘন্টাখানিক আগে আমি তিস্তা উদ্যানের যে সুভাষ ব্রিজ আছে ওটা পেরোচ্ছিলাম, তখন দেখি একটা খাম পড়ে আছে রাস্তার উপরে। তো খামটা তুলতে দেখি ভিতরে লক্ষ লক্ষ টাকার স্ট্যাম্প, পোস্ট অফিসের স্ট্যাম্প আছে। ওটা উঠানোর পরে খাম থেকে বের করার পরে বুঝতে পারলাম, কারণ আমাদেরও তো মাঝে মধ্যে স্ট্যাম্পের দরকার হয়, সেই কারণে জানতে পারলাম এটা স্ট্যাম্প। প্রায় কয়েক লক্ষ টাকার স্ট্যাম্প আছে।
500 টাকা, 1000 টাকা আর 100 টাকা। কতগুলো পাতা ছিল স্ট্যাম্পের? 1000 টাকার দুটো পুরো ছিল, 500 টাকার দুটো পুরো ছিল, আর 100 টাকার ওই 6 থেকে 7টা। এখন কি থানায় জমা দিলেন? এখন থানায় ডিউটি অফিসারের রুমে জমা দিলাম। কি বললো? বললো যে আমার বাবার নাম, ফোন নাম্বার নিল, বললো যে পরে তোমাকে ফোন করে। নেতাজি স্ট্যাচুটা যে আছে তিস্তা উদ্যান পিডব্লিউডি মোড়ের এখানে, হ্যাঁ পাশে। এগুলো পেয়ে তো তুমি অন্য কিছুও করতে পারতে, থানায় জমা দিলে, মানে এটা তো একটা অন্যরকম চিত্র। টোটোওয়ালাকে এখনকার যে জনসাধারণ আছে সবাই টোটোওয়ালাকে খারাপই মনে করে, কিন্তু টোটোওয়ালারাও ভালো কাজ করে। কিছু কিছু সময় টাকা পেয়েও আমাদের কিছু কিছু টোটো ভাইরা ফিরিয়ে দিয়েছিল, কিন্তু টোটোওয়ালার নাম কখনই হয় না। এক বছর টোটো না চালালে হতো। টোটোটা আমি 14 বছর ধরে চালিয়ে আসছি। এটার টোটোর উপর দিয়ে আমার সংসারটুকু চলে। আমি ডাল ভাতে সন্তুষ্ট থাকতে চাই। আমরা টোটো চালকরা ডাল ভাতে সন্তুষ্ট থাকতে চাই। প্রশাসনকে বলবো টোটো চালকদেরকে যাতে ভালো চোখে সবাই দেখে। আমার নাম রাহুল রায়, ভালো নাম রাহুল রায়, ডাক নাম রাজা, বাড়ি বাবুপাড়া। আমি টাউন স্টেশনে থাকি। চলন্ত মোটর বাইক থেকে ঝাঁপ দিয়ে হাতির আক্রমণ থেকে রক্ষা পেলেন এক পার্শ্ব শিক্ষক। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক পার্শ্ব শিক্ষক। সোমবার রাতে নাগরাকাটা টন্ডু থেকে বামনডাঙ্গা যাওয়ার পথে চলন্ত মোটর বাইক থেকে ঝাঁপ দিয়ে হাতির আক্রমণ থেকে রক্ষা পান তিনি। বর্তমানে তিনি শুল্কাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে আহত ব্যক্তির নাম সোরেল টিগ্গা, বয়স আনুমানিক 38 বছর। বামনডাঙ্গার মডেল ভিলেজের বাসিন্দা এবং টন্ডু প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক তিনি। সোমবার রাতে 3 বন্ধু আলাদা আলাদা মোটর বাইকে চড়ে টন্ডু থেকে বামনডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে একটি বাঁকে হঠাৎই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বন্য হাতির মুখোমুখি পড়ে যান সোরেল বাবু। আকস্মিক বিপদ বুঝে তিনি দ্রুত মোটর বাইক থেকে লাফিয়ে পাশের জঙ্গলে ঢুকে পড়েন। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় বাসিন্দা এবং বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নাগরাকাটা শুল্কাপাড়া হাসপাতালে ভর্তি করান। জানা গেছে ওই সময় হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে অন্যদিকে চলে যায়। সৌভাগ্যক্রমে হাতিটি আক্রমণ করেনি, না হলে বড়সড় বিপদ ঘটতেই পারত। স্থানীয়দের মতে ওই রাস্তায় প্রায়শই বন্য হাতির আনাগোনা দেখা যায়। তবে রাতে যানবাহন চলাচল আরো সাবধানে করার পরামর্শ দিয়েছেন বনকর্মীরা। हम ड्यूटी ऑफ करने के बाद में 3 बजे आया था सुल्कापाड़ा अपना पेमेंट लेने के लिए। पेमेंट लेने के बाद में हम चला गया, वाइफ का मोबाइल ख़राब था तो हम चला गया मोबाइल लेने के लिए मार्केट। वहाँ से आते आते हमारा सुल्कापाड़ा पहुँचते क्या 5 बज गया। हम लोग 3 दोस्त था, 3 आदमी आया था, तीनों साथ में सुल्कापाड़ा में वहाँ से फिर निकल गया। टंडू पहुँचते पहुँचते हमारा मोटामोटी 5:30 हो गया। तो हम लोग को खबर मिला कि हाथी निकला हुआ है, लेकिन हम लोग का पुराना रास्ता में हाथी निकला हुआ है। तो फिर हम लोग नया रास्ता निकल गया। टंडू कैम है वहाँ पर पहुँचे। हम लड़का लोग को बोला भी भाई थोड़ा देख फिंग लेंगे, सुनेंगे, उसके बाद जाएंगे। तो वहाँ पर एक गाड़ी था, गाड़ी वाला को पूछा हम लोग कि ऐसा सब बात है, क्या हाथी तो निकला है? तो वो भी बोला हाथी निकला है। तो हम लोग बोला कि हम लोग बाइक में जा नहीं पाएंगे, आप जाएगा? तो वो बोला ठीक है जाएंगे, लेकिन थोड़ा लेट होगा। तो फिर हम लोग वहाँ पर रुक गए। रुकने के बाद में पीछे से पिकअप आ रहा था, पत्ती वाला पिकअप, यानी कि जो लेबर लेके जाता है वो पिकअप आ रहा था। तो लड़का भी बोला, गाड़ी वाला बोला कि भाई पिकअप जा रहा है उसके साथ साथ निकला जाओ। तो हम लोग निकला वहाँ से। थोड़ा दूर मोटामोटी 2-3 किलोमीटर जाने के बाद में फॉरेस्ट जैसे हम लोग घुसते हैं, जैसे फॉरेस्ट घुसते हैं वहीं पर वो खड़ा था, हाथी खड़ा था। तो पिकअप वाला भी रुक गया। रुकने के बाद में थोड़ा एक्सीलेटर लिया तो गाड़ी का आवाज़ हुआ, इससे थोड़ा हाथी क्या किया, थोड़ा फॉरेस्ट में घुस गया। तो जैसे पिकअप निकला तो हम लोग पीछे पीछे निकला। लेकिन उसमें एक मिस्टेक हमको लगा, क्या हुआ था कि पिकअप में जो लेबर था वो लोग जैसे हाथी के सामने पहुँच के चिल्ला दिया, अच्छा हल्ला किया, इसलिए एक करके दौड़ का आया था। पिकअप तो निकल गया, हम लोग पीछे था तो हम लोग के ऊपर अटैक हो गया। जैसे अटैक किया, क्या मैक्सिमम 5 फीट के दूरी पर हमारा हाथी अटैक किया था। तो हम बाइक छोड़ के फॉरेस्ट में घुस गया, छलांग दे के फॉरेस्ट में घुस गया। उधर से चला गया भीतर, मोटामोटी 15-20 फीट फॉरेस्ट में चला गया भीतर। उसके बाद में वाले प्लस सब आया था, तो वो लोग का आवाज़ सुन के लाइट दे के हम थोड़ा बाहर निकले। बाहर निकलने के बाद में जैसे हम चिल्लाया तो वाले पुल आया, वो हमको रिसीव करके ले गया। अभी হাসপাতাল में সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরে থানা
করে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। চোদ্দটি শর্ত দিয়ে মোবাইল কেনার নির্দেশে ক্ষোভ আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের। রাজ্য সরকারের তরফে প্রত্যেক কর্মীকে মোবাইল ফোন কেনার জন্য দেওয়া হয়েছে 10,000 টাকা, কিন্তু এতগুলো শর্ত মেনে মোবাইল ব্যবসায়ীরা ফোন বিক্রি করতে রাজি নন বলে অভিযোগ। ময়নাগুড়ি ও রাজগঞ্জের প্রায় 1000 অঙ্গনওয়াড়ি কর্মী শহরের হাকিমপাড়ার সিডিপিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হন মঙ্গলবার। তাদের দাবি 14টি শর্ত দিয়ে মোবাইল কেনা কার্যত অসম্ভব। তাছাড়া মোবাইল রিচার্জ বাবদ 166 টাকা বরাদ্দ করা হলেও বর্তমানে সেই টাকায় কোনো উপযুক্ত রিচার্জ প্ল্যান নেই। কর্মীদের অভিযোগ 2018 সাল থেকেই তারা নিজেরাই মোবাইল রিচার্জ করে সরকারি পোর্টালে কাজ চালিয়ে যাচ্ছেন। এখন মোবাইল কেনার অর্থে একাধিক অবাস্তব শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করা সম্ভব নয়। এই দাবিতে এই দিন ইন্ডিপেন্ডেন্স ও অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিডিপিও অফিসে দাবিপত্র জমা দেওয়া হয়। সংগঠনের জেলা সম্পাদিকা ললিতা রায় জানান, বিনা শর্তে মোবাইল দেওয়ার দাবি জানানো হচ্ছে। কর্মীদের ওপর অযৌক্তিক শর্ত চাপিয়ে দেওয়া বন্ধ হোক। আমি ললিতা রায়, ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার অ্যাসোসিয়েশনের আমি হচ্ছে জেলা সম্পাদিকা। আজকে আপনারা কি কারণে সিডিপিওকে আমাদের স্মার্টফোন বাবদ 10,000 টাকা প্রদান করা হয়েছিল, সেখানে অনেক শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে, 14টা শর্ত। তো আমাদের মেন দাবি, আমরা 14টা শর্ত মেনে মোবাইল কিনতে পারবো না। কারণ যখন থেকে পোষণে চালু হয়েছে তখন থেকে বিশেষ করে এফআরএস, আমাদের এখন যে ফেসিয়াল রেকগনাইজেশনের কাজ চলছে, এই কাজের চাপে অনেক দিদি ইএমআইতে ধারে মোবাইল অলরেডি কিনে ফেলেছে। তো অনেকের ইএমআই চলছে, অনেকে ধার করে কিনছে। তাহলে সেক্ষেত্রে আমরা যে মোবাইলে কাজ করছি সেই বিষয়টাও আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি যে সেটা কি হবে। অনেক দিদি 2টো সেন্টার চালায় অ্যাডিশনালে, তাকে 10,000 টাকা একটা সেন্টারের মোবাইলের ফোনের টাকা দেওয়া হয়েছে। তাহলে সেই অ্যাডিশনালটা কি করে করবে, সেই বিষয়টাও রয়েছে আমাদের। আর 166 টাকা ডাটা প্ল্যান দেয়, সেই 166 টাকায় কোনো কোম্পানি ডাটা প্ল্যান দেয় না, সেই বিষয়টাও আমরা বলেছি। আর ওনারা শুধু 10,000 টাকা বরাদ্দ করেছেন আমাদের মোবাইল কেনার জন্য, সেখানে জিএসটি থাকবে, মোবাইলের আদার্স যে রিপেয়ারিং, যে মোবাইলের যে কভার, এই সমস্ত বিষয়গুলো সেখানে থাকবে। তো 10,000 টাকা যে যতগুলো ক্রাইটেরিয়া আছে বাজারে, সেই অনুসারে মোবাইল পাওয়া যাবে না। 2 বছরের ওয়ারেন্টি, 5G সাপোর্টের অনেক ব্যাপার। তো সেজন্য আমাদের সেটা কেনা সম্ভব নয়, আমরা জানিয়ে দিয়েছি। আমরা আজকে স্মারকলিপি প্রদান করলাম। সিডিপিও স্যাররা জানালেন যে এটা আমাদের উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বিষয়গুলো। যে আপনারা জেলায় কতজন রয়েছেন? আজকে আমরা মোটামুটি 700 কাছাকাছি হবে হয়তো। সিগনেচার তো ওইরকমই এসছে। রাজগঞ্জ, ময়নাগুড়ি আর সদর 3টা প্রজেক্টে, যেহেতু আমাদের একজনই সিডিপিও, তো তাই 3টা প্রজেক্টে দিদিরাই আজকে এসছেন। এ বিষয়ে সিডিপিও রাজগঞ্জ দেবব্রত দেবনাথ জানান, অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এনাদের তরফ থেকে একটা মাস পিটিশন আমাদের কাছে এসছে। মাস পিটিশন মূল বিষয়বস্তু হল পোষণ অভিযানে স্মার্টফোন সংক্রান্ত বিভিন্ন দাবি দেওয়া, সেই বিষয়ে তারা পিটিশন করেছে। তাদের অনেক রকম দাবি বলুন, আমাদের কাছে আবেদন বলুন, সেটা আছে। যে সমস্ত আমাদের কাছে আবেদন এসছে বা দাবিগুলো এসছে, সেই সমস্ত বিষয়গুলো আমাদের যে কনসার্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা আজকে স্যার, ওনারা কিছু আপনাদের সাথে আলোচনা করেছেন বাইরে দাঁড়িয়ে এরকম? না, আজকে আসলে যেহেতু বিষয়টা মাস পিটিশন, ওনাদের যে সমস্ত দাবি দেওয়া বা আবেদন ছিল সেটাই মেনলি আজকে আলোচনা করলাম এবং আমি আমাদের জানিয়েছি যে আমরা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। থ্যাংক ইউ। ডিটিএমএস পরিচালিত মেধার খোঁজে পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হলো আজ। ডিটিএমএস পরিচালিত মেধার খোঁজে 2025, যার পরীক্ষা গত 31শে আগস্ট অনুষ্ঠিত হয়েছিল।
তার ফলাফল আজ প্রকাশিত করা হলো। সংগঠনের মূল লক্ষ্য জলপাইগুড়ি শহরের ছাত্রছাত্রীরা যাতে পিছিয়ে না পড়ে তার জন্য প্রতি বছর মেধার খোঁজে নামক পরীক্ষার মাধ্যমে ভালো ভালো ছাত্রছাত্রীদেরকে নির্বাচিত করা। আজ থেকে ছাত্রছাত্রীরা তাদের কাছে প্রদত্ত অ্যাডমিট কার্ডে দেওয়া কিউআর কোড স্ক্যান করে তারা তাদের নাম্বার ও র্যাঙ্ক জানতে পারবে। আজ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশিত করার সময় উপস্থিত ছিলেন ডিটিএমএস এর জেলা সম্পাদিকা সুবর্ণা দাস, সভাপতি হিমাংশু সরকার এবং এর সাথে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক দেবাশিস রায় ও ধ্রুবজ্যোতি রায় সরকার। স্কুল ভিত্তিক যে মার্কশিট তাদের দেওয়া হবে, ছাত্রছাত্রীদের তাদের র্যাঙ্ক অনুযায়ী সেটা স্কুলে পাঠিয়ে দেওয়া হবে এবং জেলা পর্যায়ে যে পুরস্কারটি সেটি নভেম্বর মাসের শেষ সপ্তাহে ছাত্রছাত্রীদের হাতে একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে তাদের পৌঁছে দেওয়া হবে। আমরা আজকেই বলে দিতে চাই যে পরের বছরও আমাদের পরীক্ষাটা হবে, তাতে রেজাল্টটা আমরা 7 থেকে 10 দিনের মধ্যে বের করে দেব। কারণ পরের বছরে আমাদের সিস্টেমটা অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে পরের বছরের পরীক্ষার জন্য। কি পরীক্ষা? ডিটিএমএস এর তরফে মেধার খোঁজে পিছিয়ে পড়া যে ছেলেমেয়েরা আছে তাদেরকে আমাদের তুলে আনাই মেন লক্ষ্য। সেই জন্যই আমরা এটা পরীক্ষাটা চালিয়ে থাকি। আর আমাদের অ্যাডমিট কার্ড ছিল, সেই অ্যাডমিট কার্ডে একটা কিউআর কোড ছিল, সেই কিউআর কোডের মাধ্যমে বাচ্চারা তাদের র্যাঙ্ক, রোল, তাদের মার্কস টোটালটা জানতে পারবে। সেটা কালকে থেকেই, সেটা আমাদের আজকে রাত্রের মধ্যেই আমাদের সব কিছু তৈরি হয়ে যাবে। কালকে সকাল থেকেই বাচ্চারা তাদের অ্যাডমিট কার্ডে যে কিউআর কোড, সেই কিউআর কোডটা স্ক্যান করলেই তাদের টোটাল মার্কসটা এবং তাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে র্যাঙ্কটা, সেই র্যাঙ্কটা জানতে পারবে। আর আমাদের এই র্যাঙ্ক বা জলপাইগুড়ি জেলার মধ্যে যে টোটাল কতগুলো প্রাইজ দেওয়া হবে সেটা নিয়ে আমাদের মূলত যে জয়েন্ট কনভেনার আছে ধ্রুবজ্যোতি রায় সরকার, আমি একজন কনভেনার দেবাশিস রায়, আর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলা ডিটিএমএসের জেলার সম্পাদিকা সুবর্ণা দাস এবং জেলার সভাপতি ডিটিএমএসের সে হচ্ছে হিমাংশু সরকার। অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির প্রতিবাদে এবারে নড়ে চড়ে বসলেন বিধায়ক শঙ্কর ঘোষ। অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে ঝাড়ু হাতে রাস্তায় বিধায়ক শঙ্কর ঘোষ। অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে এক অভিনব প্রতিবাদে সামিল হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পুরসভার গেটের সামনে হাতে ঝাড়ু নিয়ে নিজেই রাস্তা সাফাই করেন তিনি। সঙ্গে ছিলেন পুরসভার বিরোধী দলনেতা, বিজেপির কাউন্সিলররা এবং বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থক। বিধায়ক শঙ্কর ঘোষ জানান, অস্থায়ী সাফাই কর্মীরা শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, অথচ তাদের বেতন অত্যন্ত অপ্রতুল। আমরা চাই তাদের ন্যায্য সম্মান ও উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হোক। প্রতিবাদ কর্মসূচিতে বিজেপি নেতৃত্ব পুরসভার প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। বিজেপির পক্ষের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। তো উনি ঝাড়ু তুলে নিয়েছেন, আমরাও ঝাড়ু তুললাম, তুলে এই বার্তা ওনার কাছে পৌঁছলাম। উনি যেন বার্তা দিয়েছিলেন স্বচ্ছতার, আর আমরা বার্তা দিলাম যাদের দ্বারা এই স্বচ্ছতা করা সম্ভব সেই অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হোক। আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় পরিবর্তন হলে সারা রাজ্যের অস্থায়ী কর্মচারীদের যে মাইনে, সেই মাইনে বৃদ্ধি করবার জন্য নির্দিষ্ট কমিশন অথবা নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে এই নিয়ে পুরোটাকে, অর্থাৎ একেবারে কলকাতা থেকে শিলিগুড়ি, কর্পোরেশন থেকে পৌরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন স্তরে যে সাফাই কর্মচারীরা আছে, সেই সাফাই কর্মচারীদের মাইনের বৃদ্ধি করবার ব্যাপারে উদ্যোগী হব এবং আমরা আমাদের পক্ষ থেকে এই সাফাই কর্মচারী, অস্থায়ী সাফাই কর্মচারীদের পাশে সংগতি জানাচ্ছি। রাঙামাটি ডামডিমের অসুস্থ হাতিকে ঘিরে চাঞ্চল্য, চিন্তায় গ্রামবাসীরা।
ডামডিম বৌদ্ধ গুম্ফা এলাকা থেকে এবার মাল ব্লকের রাঙ্গামাটি পর্যন্ত এসে পড়েছে সেই অসুস্থ বুনো হাতিটি। বেশ কয়েকদিন ধরেই তার ধীর গতির চলাফেরা, ধান খেতে ঢুকে পড়া এবং অদ্ভুত আচরণে উদ্বেগে রয়েছেন বনকর্মী এবং পরিবেশ প্রেমীরা। আজ সকালে রাঙ্গামাটি ও ডামডিমের মাঝে ধান খেতে দেখা যায় হাতিটিকে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। হাতিটিকে দেখতে ভিড় জমায় শতাধিক মানুষ। অনেকে হাতিটিকে ঘিরে সেলফি তুলতেও শুরু করেন, যা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তোলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হাতিটি বেশ দুর্বল এবং অসুস্থ অবস্থায় রয়েছে। তবুও অনেকেই কৌতূহল নিয়ে খুব কাছ থেকে ছবি তুলছেন, যা যে কোনো মুহূর্তেই বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। একদিকে যেমন গ্রামের ছোট ছেলেরা হাতিটির কাছে যাচ্ছিল, অন্যদিকে ধান পাকার মরশুমে চাষিরা চিন্তিত তাদের বছরের ফসল নিয়ে। স্থানীয়দের বক্তব্য, বন দপ্তর যদি দ্রুত হাতিটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় না নিয়ে যায় তাহলে বিপদ অনিবার্য। ধান খেতে ইতিমধ্যেই ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বন দপ্তর সূত্রে জানা গেছে হাতিটির ওপর নজরদারি রাখা হয়েছে এবং প্রয়োজনে আবারও চিকিৎসা শুরু করা হবে। তবে স্থানীয়রা বলছেন শুধু নজরদারি নয়, এখনই সক্রিয় পদক্ষেপের সময়, কারণ মানুষ ও হাতি উভয়েরই সুরক্ষার এখন বড় प्रश्नचिन्ह मुखे। ये हाथी को लेके मैं बोलना चाहता हूँ। ये माल बाजार इलाका रंगामाटी चाय बागान में जो हाथी दिखने को मिल रहा है, ये एक सप्ताह से यहाँ परेशान कर रहा है। हम लोग का धान जो अभी धान काटने का समय आ गया है, तो धान काटने का समय में ये हाथी एक सप्ताह से परेशान करके हम लोग का धान को बर्बाद कर रहा है। और देखा जा रहा है कि ये फॉरेस्ट डिपार्टमेंट जो है, जो अभी तक इतना समय हो गया, जो दिन का 11 साढ़े 11 हो रहा है, इस समय में जितना हम लोग का गाँव का छोटा छोटा बच्चा लोग है, हो सकता है हाथी अगर किसी को कुछ कर दे या दुर्घटना हो जाए, तो ये फॉरेस्ट डिपार्टमेंट का एक लापरवाही है। कोई फॉरेस्ट डिपार्टमेंट का आप लोग पता है फ़ोन करके? फॉरेस्ट डिपार्टमेंट को एक सप्ताह से जब यहाँ है तो फॉरेस्ट डिपार्टमेंट को तो मालूम होना चाहिए, और मालूम भी है, जबकि ये हाथी कितना दिन से बीमार है। बीमार होने के कारण से ये थोड़ा कमजोरी होके जाने नहीं सकता है। तो इसको अगर फॉरेस्ट डिपार्टमेंट अगर आके इसको फॉरेस्ट ले जाकर जंगल में अगर छोड़ दे तो ये सुरक्षित, अगर हम लोग का भी धान भी सुरक्षित रहेगा और हाथी भी सुरक्षित रहेगा। दिखाई दे रहा है ये बहुत तो दुर्घटना का आशंका है। हाँ, ये हो सकता है, दुर्घटना हो सकता है, क्योंकि बच्चा सब जो जा रहा है, हाथी भी ऐसा नहीं बीमार है, वो ठीक है, लेकिन बीमार होने का बावजूद भी वो किसी को कुछ दुर्घटना कर सकता है या फिर किसी को मार सकता है। ये कौन सी जगह है? ये मालबाजार ब्लॉक का रंगामाटी टी स्टेट। अच्छा, आपका नाम? दीपचंद गौरव। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। নভেম্বর মাসের 4 ও 5 এবং 6 এই 3 দিন অর্থাৎ মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর, এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপিতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে,
পিওর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ নই, বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথটাকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহযোজনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। স্বাস্থ্য পরিষেবা সঠিক করার উদ্দেশ্যে পেনশনার্স সমিতির স্মারকলিপি প্রদান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। পশ্চিমবঙ্গ রাজ্য পেনশনার্স সমিতি জলপাইগুড়ি শাখার উদ্যোগে আজ 6 দফা দাবি নিয়ে তাদের একটি স্মারকলিপি প্রদান করা হয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। মূলত তাদের দাবি, জলপাইগুড়ি সদরে সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও স্বাস্থ্য পরিষেবা একেবারে তলানিতে ঠেকেছে। স্বাস্থ্য পরিষেবার জন্য কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই, রোগীদের আপৎকালীন পরিষেবা দেওয়ার তেমন সুষ্ঠু পরিষেবাও নেই। পাশাপাশি দাবিগুলির মধ্যে রয়েছে হাসপাতালে রোগীর আত্মীয় স্বজনদের হয়রানি বন্ধ, হাসপাতালে মহিলা কর্মীদের নিরাপত্তা সহ আরও বিভিন্ন দাবি নিয়ে তাদের এই স্মারকলিপি প্রদান। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি শহরের বাজারগুলিতে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ফের প্রশাসনের নজরদারি। সদর মহকুমা শাসকের সঙ্গে ছিলেন কৃষি ও খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরাও। রাজ্য সরকারের দেওয়া 14টি শর্ত মেনে নিয়ে মোবাইল ফোন কেনার নির্দেশে ক্ষোভ আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। Preview.